আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কাছে ও দূরের প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমি দেখাবো এসএসসি পদার্থ বিজ্ঞান বইয়ের একাদশ অধ্যায় চলতরিৎ থেকে আসা বিভিন্ন ধরনের সৃজনশীল প্রশ্ন। তোমাদের এসএসসি পরীক্ষাতে এই চলতরিৎ থেকে যে সকল প্রশ্ন আসতে পারে এবং বিগত বছরগুলোতে এসএসসি পরীক্ষাতে যে সকল প্রশ্নগুলো আসছিল তার সকল সমাধান একটা উদ্দীপকের আলোকে আজকে আমরা শিখব। এর আগে আমি চলতরিৎ অধ্যায়ের 5টি বোর্ডে আসা সৃজনশীল প্রশ্ন নিয়ে একটি টিউটোরিয়াল করেছি। যারা দেখোনি, এই টিউটোরিয়ালের আই বাটন ক্লিক করে সেখান থেকে দেখে আসবে। তোমরা যদি আজকের এই টিউটোরিয়ালটা যদি না টেনে সম্পূর্ণরূপে দেখো, 100% এখান থেকে তোমাদের 2টা সৃজনশীল প্রশ্ন কমন পাবে। এসো আমরা দেখি যে একটা উদ্দীপক থেকে তোমাদের কি কি প্রশ্ন এসএসসি পরীক্ষাতে আসতে পারে এবং বিগত বছরের যে সকল উদ্দীপক বোর্ড পরীক্ষাতে আসছিল সেখান থেকে কি কি প্রশ্ন করছে তার সকল প্রশ্নের সমাধান আজকের এই টিউটোরিয়ালে পাবে। দেখো, তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটি উদ্দীপক এখানে লিখে রেখেছি। এই উদ্দীপকটা থেকে তোমাদের এই 9 ধরনের প্রশ্ন কিন্তু এসএসসি পরীক্ষাতে আসতে পারে, অর্থাৎ এদের মধ্যে প্রশ্ন 100% কমন পাবে। একটা উদ্দীপক থেকে যে 9 ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলো আমরা একটু এক এক করে দেখে নিই। দেখো, 1 নম্বরে আছে বর্তনীটির তুল্য রোধ নির্ণয় করো। এটা একটি হলো এই চলতরিৎ অধ্যায়ের একটি কমন প্রশ্ন। যে কোনো উদ্দীপক আসুক না কেন, এখান থেকে তোমাদের একটা 3 মার্কের অর্থাৎ প্রয়োগমূলক প্রশ্নে তোমাদের 3 মার্কে চেয়ে থাকে যে বর্তনীটির তুল্য রোধ নির্ণয় করো। 2 নম্বরে আছে হলো বর্তনীটির তড়িৎ প্রবাহ বের করো, অর্থাৎ এখানে যে বর্তনীটা দেওয়া আছে সেখান থেকে কিভাবে তোমরা এই তুল্যরোধ নির্ণয় করে সেখান থেকে তড়িৎ প্রবাহ বের করবা, এইটা প্রশ্ন তোমাদের থেকে চেয়ে থাকে। 3 নম্বর প্রশ্নে আছে হলো R3 ও R5 রোধের মধ্যে তড়িৎ প্রবাহ কত, অর্থাৎ এখানে দেখো, এখানে একটা আমাদের কোষ দেওয়া আছে, এখান থেকে বিদ্যুৎটা প্রবাহিত হয়ে শ্রেণী হয়ে এ বিন্দুতে এসে 2টা অংশে ভাগ হয়েছে। এই 2টা অংশে ভাগ হয়ে তারা আবার এই বি বিন্দুতে মিলছে, অর্থাৎ এই অংশটা হলো সমান্তরালের অংশ। তোমরা জানো শ্রেণী বর্তনী এবং সমান্তরাল বর্তনীর মধ্যে পার্থক্য কি? শ্রেণী বর্তনীতে বিদ্যুতের উপকরণগুলো একটার সাথে আরেকটা যুক্ত থাকে, অর্থাৎ প্রথম রোধের দ্বিতীয় প্রান্তের সাথে দ্বিতীয় রোধের প্রথম প্রান্ত যুক্ত হয়ে এভাবে যে বর্তনী তৈরি হয় তাকে শ্রেণী বর্তনী বা সিরিজ বর্তনী বলে। আর সমান্তরাল বা প্যারালাল বর্তনীটা কি? প্যারালাল বর্তনী হচ্ছে তারা বিভিন্ন রোধগুলো একটা বিন্দু থেকে ভাগ হয়ে তার আবার আরেকটা বিন্দুতে মিলিত হবে। যেমন এখানে দেখো, এখানে আইটা কিন্তু সমভাবে প্রবাহিত হচ্ছে হয়ে এই বিন্দুতে এসে এই এ বিন্দুতে এসে আইটা 2টা অংশে ভাগ করছে, একটা এদিক দিয়ে গেছে আর একটা এদিক দিয়ে গেছে। এই 2টা অংশে ভাগ হয়ে তারা আবার এই এদিক হয়ে এই বি বিন্দুতে মিলছে। এই অংশটাকে বলা হয় সমান্তরাল বর্তনী। অর্থাৎ যে সমান্তরাল বর্তনী চেনার উপায়টা কি? তারা একটা উৎস থেকে ভাগ হয়ে তারা আবার আরেকটা বিন্দুতে গিয়ে মিলিত হবে। এই ধরনের বর্তনীকে বলা হয় সমান্তরাল বর্তনী বা শ্রেণী কি বলবো যে প্যারালাল সিরিজ বর্তনী। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। এরপরে আমাদের 4 নম্বর প্রশ্নে আছে হলো R1, R3 এবং R5 এর মধ্যে তড়িৎ ক্ষমতা একই কিনা গাণিতিকভাবে ব্যাখ্যা করো। এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের বিগত বছরের এসএসসি পরীক্ষাতে এসেছিল। অর্থাৎ বলছে যে এই যে R1 রোধ, এটা যে শ্রেণীতে যুক্ত আছে এবং সমান্তরালের মধ্যে R3 এবং R5 এই 3টা রোধ অর্থাৎ R1, R3 এবং R5 রোধের ক্ষমতা কি একই হবে বা তড়িৎ প্রবাহ একই হবে কিনা তা গাণিতিকভাবে ব্যাখ্যা করে। এটা উচ্চতর দক্ষতার প্রশ্নের ঘয়ের প্রশ্নে 4 মার্কের এসে থাকে। এরপরে দেখো, এখানে রয়েছে যে 5 নম্বর প্রশ্ন, বর্তনীর সবগুলো রোধ সমান্তরালে যুক্ত করলে সৃষ্ট তড়িৎ প্রবাহের
কারণে ফিউজটি অক্ষত থাকবে কিনা, এটাও তোমাদের কিন্তু ঢাকা বোর্ডে আসছিল। অর্থাৎ আমাদের এখান থেকে যে বিদ্যুৎটা প্রবাহিত হবে, এই যে এখান থেকে যে বিদ্যুৎটা প্রবাহিত হবে, এই পুরো বর্তনীর যে তড়িৎ প্রবাহ, এই তড়িৎ প্রবাহর কারণে, অর্থাৎ এই রোধগুলোকে যদি আমরা সমান্তরালে সংযুক্ত করি, সেখান থেকে যে রোধটা পাবো, তড়িৎ প্রবাহ পাবো, ওই তড়িৎ প্রবাহের কারণে এই ফিউজটা অক্ষত থাকবে কিনা। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে 2 অ্যাম্পিয়ার ফিউজ কি? 2 অ্যাম্পিয়ার ফিউজ বলতে বোঝায় ওই বর্তনীর মধ্যে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ বা এর চেয়ে কম পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হবে। যদি 2 অ্যাম্পিয়ারের চেয়ে বেশি পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয়, তাহলে ওই ফিউজটা নষ্ট হয়ে যাবে বা পুড়ে যাবে বা গলে যাবে। এই বিষয়টা তোমাদের মাথায় রেখে এই 5 নাম্বার প্রশ্নের উত্তরটা দিতে হবে। আমরা এক এক করে কিছুক্ষণ পর এই সকল প্রশ্নগুলোর সমাধান সহজে কিভাবে করা যায় তা দেখব। 6 নম্বর প্রশ্ন, এই উদ্দীপক থেকে কিভাবে চাইতে পারে? উদ্দীপকের বর্তনীটির কি ধরনের পরিবর্তন করে বাসা বাড়িতে ব্যবহার করা যাবে তা গাণিতিকভাবে ব্যাখ্যা করো। অর্থাৎ আমার কাছে যে বর্তনীটা দেওয়া থাকবে, সেই বর্তনীর রোধগুলোকে কিভাবে সাজালে বাসা বাড়িতে সেটা ব্যবহার উপযোগী করা যাবে তা ব্যাখ্যা করতে তোমাদের বলতে পারে। অর্থাৎ তোমরা যে জানো যে শ্রেণী বর্তনী ক্ষেত্রে একটা সমস্যা রয়েছে। সমস্যাটা কি? যে কোনো একটি বৈদ্যুতিক সংযোগ যদি বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে পুরো বাসার বিদ্যুৎ লাইনটা বন্ধ হয়ে যাবে। এই কারণে শ্রেণী বর্তনীর চেয়ে সমান্তরাল বর্তনীটা বেশি উত্তম। কেন? সমান্তরাল বর্তনীর হলো 3টা সুবিধা থাকে। 1, বেশি পরিমাণে বিদ্যুৎ পাওয়া যাবে। 2, প্রত্যেকটা উপকরণগুলো সম পরিমাণ ভোল্টেজ পাবে। 3, কোনো একটি সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে পুরা বাসার সংযোগ বিচ্ছিন্ন হবে না। এইটা হলো সমান্তরাল বর্তনীর সুবিধা। এই কারণে শ্রেণী বর্তনীর চেয়ে বাসা বাড়িতে সমান্তরাল বর্তনীটা বেশি উপযোগী। এই প্রশ্নটা তোমাদের কাছ থেকে বিভিন্ন বোর্ডে চেয়ে থাকে। এইটা আমরা এই 6 নম্বর প্রশ্নের সমাধান করতে গিয়ে দেখব। 7 নম্বর প্রশ্নটা কি হইতে পারে? বর্তনীটি দৈনিক 6 ঘন্টা করে চালু রাখলে প্রতি ইউনিট 5 টাকা হারে 1 মাসে কত টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করতে হবে তা গাণিতিকভাবে ব্যাখ্যা করো। অর্থাৎ এই যে আমি যে বর্তনীটার যে ব্যবহার করছি, এই বর্তনীটার ক্ষেত্রে এই বর্তনীটা যদি প্রতিদিন 6 ঘন্টা করে চালানো হয়, এভাবে যদি 1 মাস চালানো যায় এবং প্রতি ইউনিটের বিদ্যুতের বিল হচ্ছে 5 টাকা হারে, তাহলে মোট 1 মাস চালালে কত খরচ হবে তা আমাদের গাণিতিকভাবে ব্যাখ্যা করতে বলে। অর্থাৎ এখানে তড়িতের খরচ বা কস্ট সম্পর্কে তোমাদের একটা প্রশ্ন এসে থাকে। 8 নম্বর যে প্রশ্নটা রয়েছে, বর্তনীটির রোধগুলোকে কিভাবে সাজালে প্রায় 40 ওয়াট তড়িৎ ক্ষমতা পাওয়া যাবে। এই প্রশ্নটা একটু ক্রিটিক্যাল প্রশ্ন। অর্থাৎ আমি যে রোধগুলোকে এখানে দেখতে পাচ্ছি এই উদ্দীপকের বর্তনীতে, এই রোধগুলোকে কিভাবে সাজালে এখানে এই সার্কিটের মধ্যে আমরা তড়িৎ ক্ষমতার মান 40 ওয়াট পাবো তা গাণিতিকভাবে ব্যাখ্যা করে। এই প্রশ্নটা তোমাদের আসলে আমরা কিভাবে সলভ করতে পারি তা কিছুক্ষণ পর দেখব। এই জাতীয় প্রশ্ন কিন্তু তোমাদের কিন্তু এসএসসি পরীক্ষাতে বিগত বছরগুলোতে আসতে দেখা গেছে, তাই আমরা এই প্রশ্নটাকে সমাধানের মধ্যে রেখেছি। 9 নম্বর যে প্রশ্নটা আছে, R1, R3, R5 এই রোধ 3টির মধ্যে কোনটির ক্ষমতা বেশি? অর্থাৎ এই R1, R3 এবং R5 এই 3টা রোধের মধ্যে কি ক্ষমতা সমান না কোনটির বেশি তা আমাদের গাণিতিকভাবে ব্যাখ্যা করতে বলা হয়েছে। এটা সিলেট বোর্ডে 2019-এ আসছিল। আশা করি তোমরা এই 9টি প্রশ্ন যে একটি উদ্দীপক থেকে পরীক্ষা আসতে পারে তা আমি কিন্তু লিখে রেখেছি, এবং এই প্রশ্নগুলো তোমরা যদি বিগত বছরের এসএসসি পরীক্ষায় আসা প্রশ্নগুলো যদি অ্যানালাইসিস করো, দেখবা যে এই 9টা প্রশ্নের মধ্যে যে কোনো 2টা প্রশ্ন তোমাদের কিন্তু গ এবং ঘয়ে আসছে। তাই আমি বলবো আজকের এই টিউটোরিয়ালটা একটা ম্যারাথন টিউটোরিয়াল হতে যাচ্ছে। এই টিউটোরিয়ালটা যদি তোমরা না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখো, তাহলে 100-এ এখান থেকে এবার কিন্তু 2 বা 3টা সৃজনশীল প্রশ্ন কিন্তু আসবে। তাই আমি বলবো তোমরা একটু সময়টা বেশি লাগলেও এই টিউটোরিয়ালটা কিন্তু কেউ মিস করো না, এবং তোমাদের যারা বন্ধুরা থাকবে তাদেরকে
লাইক কমেন্ট শেয়ার করে তাদেরকেও জানিয়ে দেবে, কারণ তোমাদের এখান থেকে কিন্তু 2 থেকে 3টা সৃজনশীল এবার পরীক্ষা আসবে। যেহেতু শিক্ষা মন্ত্রণালয় তোমাদের শর্ট সিলেবাসের উপর পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, অষ্টম অধ্যায় এবং একাদশ অধ্যায় রেখেছে। এখান থেকে তোমাদের 8টা সৃজনশীল প্রশ্ন আসবে, সেখান থেকে মাত্র 2টা দিতে হবে। তোমরা যদি একটু মনোযোগী হও আর এই টিউটোরিয়ালটা যদি সম্পূর্ণ রূপে দেখে বুঝতে পারো, তাহলে এখান থেকে প্রায় 2 বা 3টা সৃজনশীল 100% কমন পাবে, এটা নিশ্চিত থাকো। এখন এই চলতরিত অধ্যায়ের যে কোনো সৃজনশীল প্রশ্ন সমাধান করতে হলে তোমাদের যে বিষয়গুলো তোমাদের জানাটা আবশ্যক, এটা কিন্তু ফরজ। অর্থাৎ এই কয়েকটা তোমাদের সূত্র সম্পর্কে অবশ্যই ধারণা রাখতে হবে। আমি তোমাদের বোঝার সুবিধাতে এই বোর্ডের ডান পাশে লিখে রেখেছি 6টা সূত্র লিখেছি এবং কিছু কি পয়েন্ট লিখে রেখেছি। 1 নম্বর সূত্র কি? ভি ইকুয়াল টু আইআর। ভি হচ্ছে তড়িৎ বিভব বা বিভব পার্থক্য, আই হচ্ছে তড়িৎ প্রবাহ, আর হচ্ছে রোধ বা রেজিস্ট্যান্স। তোমরা জানো এই সূত্রটা আসে হচ্ছে ওহমের সূত্র থেকে। ওহমের সূত্রে কি বলছে? স্থির তাপমাত্রায় কোনো পরিবাহীর মধ্যে দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে তা পরিবাহের 2 প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। এটাই তো সেই সূত্র। এরপরে 2 নম্বর সূত্রটা গুরুত্বপূর্ণ দিক দিয়ে রাখা হয়েছে, সেটা হলো আরএস। আরএস কি? রেজিস্ট্যান্স অফ সিরিজ, অর্থাৎ সিরিজ বা শ্রেণী বর্তনীর তুল্যরোধ। তুল্যরোধটা আসলে কি? তুল্যরোধ হচ্ছে অনেকগুলো রোধকে একটা রোধে পরিণত করা, সেটাকে বলা হয় তুল্যরোধ। তাহলে এই যে আরএস মিনস শ্রেণী বর্তনীর ক্ষেত্রে তুল্যরোধের সূত্রটা হচ্ছে আরএস ইকুয়াল টু R1 প্লাস R2 ডট ডট RN, অসংখ্য বোঝায়। 3 নম্বর সূত্র। 3 নম্বর সূত্রটা কি? 3 নম্বর সূত্র হলো সমান্তরাল বর্তনী। সমান্তরাল বর্তনী হচ্ছে রেজিস্ট্যান্স অফ প্যারালাল, অর্থাৎ সমান্তরাল বর্তনীতে যদি তুল্য রোধ বের করতে বলে তাহলে 3 নম্বর সূত্রটা তোমাদের ব্যবহার হবে। আমরা তো পূর্বেই জেনেছি যে শ্রেণী বর্তনী কি, সমান্তরাল বর্তনী কি। 4 নম্বর প্রশ্নে আছে W ইকুয়াল টু VIT। ডাব্লিউ কি? ব্যয়িত শক্তি। কি পরিমাণ তুমি বিদ্যুৎ শক্তি ব্যয় করছো। এই যে আমাদের এখানে যে এই যে 7 নম্বর যে প্রশ্নটা আছে, এই প্রশ্ন সলভ করতে লাগবে কয় নম্বর সূত্র? 4 নম্বর সূত্র। অর্থাৎ W ইকুয়াল টু VIT। ভি হচ্ছে তড়িৎ বিভব, আই হলো তড়িৎ প্রবাহ, টি হচ্ছে সময়, কত সময় ধরে সে বিদ্যুৎটা চলবে। 5 নম্বর P ইকুয়াল টু VI। পি মিনস পাওয়ার, অর্থাৎ তড়িৎ ক্ষমতা। তড়িৎ ক্ষমতাকে প্রতি একক সময় কি পরিমাণ বিদ্যুৎ তড়িৎ শক্তিতে রূপান্তর হবে সেটাই তো তার ক্ষমতা, এটা VI, তড়িৎ বিভব, তড়িৎ প্রবাহ। 6 নম্বরে আছে ই ইকুয়াল টু কি? তড়িৎচালক শক্তি। তড়িৎচালক শক্তি কি? তড়িৎচালক শক্তি হচ্ছে যে কোনো বর্তনীর একটা বিন্দু থেকে একক ধনাত্মক আদানকে সম্পূর্ণ বর্তনী ঘুরে আবার ওই বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ হয় তাকে তড়িৎচালক শক্তি বলে, যাকে বলা হয় ইলেকট্রোমোটিভ ফোর্স। এটা সময় কি? আই ইকুয়াল টু আর প্লাস স্মল আর। তার আর হলো টোটাল সার্কিটের তুল্যরোধ আর স্মল আরটা হলো কোষের অভ্যন্তরীণ রোধ। তাহলে আমাদের তড়িৎচালক শক্তি এখানে একটু তোমাদের মনে রাখতে হবে, কোষের তড়িৎচালক শক্তি তড়িৎ বিভবের চেয়ে অলওয়েজ টাইম বেশি হবে। আর তড়িৎ বিভবটা কি? বিভবটা হচ্ছে কি বর্তনীর এক বিন্দু থেকে একক ধনাত্মক আদানকে আর একটা বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয় সেটা হলো তড়িৎ বিভব। বিভব আর তড়িৎচালক শক্তির মধ্যে একটু পার্থক্য কি? তড়িৎচালক শক্তিতে হলো কোনো বর্তনীর একটা বিন্দু থেকে একক ধনাত্মক চার্জকে উৎস সহ সম্পূর্ণ বর্তনী ঘুরে ওই বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয় সেটা তড়িৎচালক শক্তি। আর তড়িৎ বিভব কোনো বর্তনীর একটা বিন্দু থেকে একক ধনাত্মক চার্জকে আরেকটা বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয় সেটাকে বলা হয় তড়িৎ বিভব। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। এই তড়িৎ বিভবটা তড়িৎচালক শক্তির চেয়ে একটু কম হবে। এরপরে আরও কিছু পয়েন্ট তোমাদেরকে মনে রাখা খুবই জরুরি, সেটা হলো চাবির ক্ষেত্রে। তোমাদের চাবি অর্থাৎ সুইচের ক্ষেত্রে কি মনে রাখতে হবে? মনে রাখতে হবে বিদ্যুৎ কখন চলবে আর কখন বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে। যদি কখনো উদ্দীপকের মধ্যে বদ্ধ বা অন কথা থাকে তাহলে বিদ্যুৎটা রানিং থাকবে, অর্থাৎ বিদ্যুৎটা চলবে। আর যদি খোলা বা অফ থাকে শব্দটা তাহলে বিদ্যুৎটা বিচ্ছিন্ন থাকবে। এই পয়েন্টগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে। তারপরে কি গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটা আমাদের এটা অনেকবার ব্যবহার করতে হবে সেটা শ্রেণী বর্তনী এবং সমান্তরাল বর্তনীর ক্ষেত্রে। শ্রেণী বর্তনীর ক্ষেত্রে
কিসের পরিবর্তন হয়? কারণ আমাদের দুইটা জিনিস নিয়ে খেলা, একটা হলো তড়িৎ বিভব আর একটা হলো তড়িৎ প্রবাহ। শ্রেণী বর্তনীতে কিন্তু তড়িৎ প্রবাহের মানটা সেম থাকবে, অর্থাৎ শ্রেণী বর্তনীতে যতগুলো রোধ থাকবে প্রত্যেকটা রোধের মধ্যে বর্তনীর মূল তড়িৎ প্রবাহ কিন্তু একই পরিমাণ থাকবে, কিন্তু প্রত্যেকটা রোধের মধ্যে অর্থাৎ ভিন্ন ভিন্ন মানের রোধের মধ্যে কিন্তু এই বিভব পার্থক্য ডিভাইড হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। তার মানে কি মনে রাখতে হবে? শ্রেণী বর্তনীর ক্ষেত্রে দুইটা জিনিস মনে রাখতে হবে, প্রত্যেকটা রোধের মধ্যে দিয়ে সমপরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হবে, কিন্তু প্রত্যেকটা রোধের মধ্যে দিয়ে ভিন্ন ভিন্ন ভোল্টেজ থাকবে, অর্থাৎ বিভব পার্থক্য থাকবে। এইটা তোমাদের মনে রাখতে হবে। সমান্তরাল বর্তনীর ক্ষেত্রে কি? সমান্তরাল বর্তনীর ক্ষেত্রে ঠিক দুইটা জিনিস মনে রাখতে হবে। এক নাম্বার হচ্ছে এখানে আইটা ডিভাইড হয়ে যাবে, অর্থাৎ এই যে এখানে তোমরা যে বর্তনীটা দেখতে পাচ্ছ, এই দিক দিয়ে যে বিদ্যুৎটা এই দিয়ে আসছে, এখানে এসে কিন্তু এই একটা আই এদিকে যাবে আর একটা আই কিন্তু এদিকে যাবে। তার মানে কি সমান্তরাল সিরিজের ক্ষেত্রে আইটা ডিভাইড হয়ে যাবে। তাহলে পরিবর্তন হবে কি? পরিবর্তন হবে নাকি তড়িৎ বিভব। অর্থাৎ সমান্তরাল বর্তনীর ক্ষেত্রে প্রত্যেকটা রোধের মধ্যে অর্থাৎ সমান্তরাল সিরিজটুকুর মধ্যে সেখানে বিভব পার্থক্য একই থাকবে, কিন্তু প্রত্যেকটা রোধের মধ্যে কিন্তু ভিন্ন ভিন্ন মানের তড়িৎ প্রবাহিত হবে। তাহলে এখানে দুইটা জিনিস আমরা মাথায় রাখবো। শ্রেণী বর্তনীর ক্ষেত্রে প্রত্যেকটা রোধের মধ্যে সমপরিমাণ আই প্রবাহিত হবে এবং ভোল্টেজটা ভিন্ন ভিন্ন হবে। আর সমান্তরালের ক্ষেত্রে ভোল্টেজটা একই থাকবে কিন্তু তড়িৎ প্রবাহ ভিন্ন হবে। এই কয়েকটা বিষয় যদি তোমরা মনে রাখতে পারো, আর যদি এই সৃজনশীল প্রশ্নের আলোকে যে আমি 9টা সৃজনশীল প্রশ্ন লিখে রেখেছি যদি তোমরা বুঝে করতে পারো, তাহলে তোমাদের এই চলো তড়িৎ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। এখানে প্রশ্ন কমন পাবেই পাবে 100%। তাই আমি বলবো যে এই টিউটোরিয়ালটা একটু দীর্ঘ হইলেও তোমরা একটু মনোযোগ সহকারে পড়ো, আর বেশি দিন সময় নেই, কারণ তোমাদের পরীক্ষাটা কি খুবই নিকটে। তাই আমি বলবো যে এই টিউটোরিয়ালটা পাবার পরে একদম 5 থেকে 10 বার দেখবা, দেখে প্রিপারেশন নেবে। এসব আমরা কথা না বাড়িয়ে এই একটা উদ্দীপকের আলোকে যে 9টি প্রশ্ন পরীক্ষা আসতে পারে বা বিগত বছরের এসএসসি পরীক্ষাতে আসছে তা এক এক করে সলভ করি। প্রথম দেখো এখানে আমাদের যে প্রশ্নটা আছে বর্তনীর তুল্য রোধ নির্ণয় করো। এখানে যে প্রশ্নটা 1 নম্বর প্রশ্ন, 1 নম্বর প্রশ্নে বলছে যে বর্তনীর তুল্য রোধ নির্ণয় করে। তুল্য রোধ তো কি? আমাদের তুল্য রোধ বলতে কি বোঝায়? তুল্য রোধ মানে এই যে আমরা যে 5টা যে ভিন্ন ভিন্ন মানের যে রোধ আছে এই বর্তনীতে, এই 5টা রোধকে একটা রোধে পরিণত করব। এখানে তোমাদের একটু জিনিস খেয়াল রাখতে হবে, এই যে তড়িৎ কোষ কোথায় আছে এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে বা খেয়াল রাখতে হবে। দেখো এই তড়িৎ কোষের মধ্যে দুইটা টান থাকে, একটা লম্বা একটা ছোট। এই লম্বা টান দ্বারা কি বোঝায়? লম্বা টান দ্বারা বোঝায় এটা হলো উচ্চ বিভব। উচ্চ বিভব মিনস কি? প্লাস প্রান্ত। আর ছোট প্রান্ত দ্বারা কি বোঝায়? ছোট প্রান্ত দ্বারা বোঝায় এটা হলো নিম্ন বিভব, অর্থাৎ এটা হলো মাইনাস প্রান্ত আর এটা প্লাস প্রান্ত। তোমাদেরকে অবশ্য মনে রাখতে হবে যে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে কিন্তু তড়িৎ প্রবাহিত হয়। ইলেকট্রন তাহলে কোন দিকে প্রবাহিত হয়? ইলেকট্রন হলো নিম্ন বিভব থেকে উচ্চ বিভব দিকে, অর্থাৎ এই প্লাস মাইনাস প্রান্ত থেকে ইলেকট্রন কিন্তু এদিকে এসে প্লাস প্রান্তের দিকে যাবে। আর বিদ্যুৎ তাহলে কি হবে? বিদ্যুৎ এই প্লাস প্রান্ত থেকে এই মাইনাস প্রান্তে এসে মিলবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। এখন দেখো এখানে এই বিদ্যুৎটা এখান দিয়ে প্রবাহিত হচ্ছে, হইতে হইতে এই জায়গা দিয়ে এসে এইভাবে আসছে, এইভাবে এসে এই এ বিন্দুতে এসে কিন্তু সেটা ডিভাইড হয়ে গেছে। ওই যে আমি আগে বলছি যে এই পয়েন্টটা এখানে সমান্তরাল অংশে কি আইটা হলো কি হয়ে যায়? ডিভাইড হয়ে যায়। তার মানে এর মধ্যে দিয়ে আইটা একদিকে গেছে আর এদিক দিয়ে ভাগ হয়েছে। তাহলে এই অংশটুকু অর্থাৎ এ বি যে অংশটুকু আছে এটুকু হলো সমান্তরাল। তাহলে তোমাকে কি করতে হবে? আগে সমান্তরালের কাজটা করে শ্রেণীতে নিয়ে যেতে হবে। অনেক সময় আবার সমান্তরালের মধ্যে আবার শ্রেণী রয়েছে। দেখো একটু খেয়াল করো যে এদিক দিয়ে এসে এখানে শ্রেণী আর এখানে সমান্তরাল হয়ে আবার এ বি বিন্দুতে মিলছে, কিন্তু এই সমান্তরালের মধ্যে আবার R3 এবং R4 রোধ শ্রেণীতে যুক্ত আছে, সিরিজ বর্তনীতে আছে। তাহলে আমাকে কি করতে হবে? এই দুইটা রোধকে আগে আমার একটা রোধে পরিণত করতে হবে, অর্থাৎ শ্রেণীতে নিয়ে আসতে। শ্রেণীর ক্ষেত্রে আমাদের এই তুল্য রোধটা বের করতে হবে। এই তুল্য রোধ বের করার পরে এইটার সাথে এটাকে আবার এই 3 নম্বর সূত্র প্রয়োগ করে আপের মানটা বের করতে হবে।
আরপির মান হয়ে গেলে এই তিনটা রোধ একটা রোধে পরিণত হবে, আর একটা রোধে যদি পরিণত হয় তাহলে আমরা এই তিনটাকে আমরা কি করতে পারবো, একটা শ্রেণীতে নিয়ে আসতে পারবো। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। এসো আমরা দেখি। তাহলে আমাদের আগে প্রথম কাজ হলো R3 এবং R4 রোধ দুটাকে শ্রেণীতে নিয়ে আসা। তাহলে R3 ও R4 রোধ শ্রেণীতে যুক্ত, শ্রেণীতে সংযুক্ত। যদি শ্রেণীতে সংযুক্ত থাকে তাহলে তুল্য রোধ সংযুক্ত, এবং তুল্য রোধ কত, RS1, যেহেতু আমাদের আর পরবর্তীতে লাগবে R3 প্লাস R4, তার মানে আমাদের এখানে কত আসতেছে, তাহলে R3 প্লাস R4 অর্থাৎ 10 যোগ 20, তার মানে আমাদের হলো 30 ওহম। তাহলে আমরা এইটুকুর হলো তুল্য রোধ পেয়ে গেলাম, অর্থাৎ এই দুটা তুল্য রোধ। এখন দেখো আবার এইটা আবার এই যে R5 এর সাথে সমান্তরাল যুক্ত আছে, তাহলে আমরা একটু লিখে নিই যে RS1 ও R5 রোধ সমান্তরালে যুক্ত, এবং তুল্য রোধ তাহলে কত হবে, যেহেতু সমান্তরালের ক্ষেত্রে তুল্য রোধ বের করার সূত্র এই 3 নম্বর, তাহলে আমরা এখান থেকে পাই 1 ভাগ RP ইকুয়াল টু 1 ভাগ RS1 প্লাস 1 ভাগ R5। তাহলে এটার মান কত ছিল, এটার মান ছিল 1 ভাগ 30 প্লাস 5 এর মান হলো 20, 1 ভাগ 20। তাহলে আমাদের এখানে কত আসে, এটা লসাগু করলে হলো 60, তো আমরা 2 প্লাস 3, তাহলে আমাদের কি আসে, মানটা আসে 5 ডিভাইডেড 60, তার মানে আমাদের 1 ভাগ RPর মানটা এত। তাহলে এখানে আমার RP ইকুয়াল টু 60 ডিভাইডেড 5, তার মানে আমাদের কত আসে, এখানে আমাদের মান আসে 12। অর্থাৎ আমরা দেখতে পেলাম যে এখানে আমাদের যে RPটা মান আসছে, অর্থাৎ এই জায়গাকার যে তুল্য রোধ, এই তুল্য রোধ কতটুকু, তুল্য রোধ হলো 12। এখন যদি এটা 12 হয় তাহলে দেখো এই তিনটা রোধকে আমরা একটা রোধে পরিণত করলাম। এবার আমাদের কাজ কি, এই R1 R2 এবং এইটার সাথে এখন কি অবস্থা আছে, শ্রেণীতে যুক্ত আছে, আর শ্রেণীতে তুল্য রোধ বের করার সূত্র কি এটা। সুতরাং R1 R2 ও RP শ্রেণীতে যুক্ত এবং তুল্য রোধ। তাহলে তুল্য রোধ কত হবে, RS2 ইকুয়াল টু, যেহেতু RS1 আমরা এখানে ধরছিলাম, RS2 ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস RP। তাহলে আমাদের কত আসে, 10 যোগ 12, যেহেতু আমরা এখানে 12 পেয়েছিলাম, এই যে আমরা এখানে 12 পেয়েছি, 12, তার মানে আমাদের কত আসে, এখানে আমাদের অ্যাকচুয়ালি আমাদের মান আসছে 32 ওহম, অর্থাৎ আমার RS2, তার মানে আমাদের কত এখানে ভ্যালুটা আসলো 32। তাহলে আমাদের এই টুটা উদ্দীপকের যে বর্তনীটা দেওয়া আছে তার তুল্য রোধ কত, তার তুল্য রোধ হচ্ছে 32 এখানকার। তার টোটাল এই বর্তনীতে আমাদের তুল্য রোধ কত আসতেছে, 32। তাহলে আমাদের 1 নম্বর প্রশ্নটা সলভ হয়ে গেল। এরপর কি চেয়েছে, 2 নম্বর প্রশ্ন চেয়েছে বর্তনীটির তড়িৎ প্রবাহ কত। এসব আমরা বর্তনীতে তড়িৎ প্রবাহটা বের করি। তাহলে আমাদের এখানে আমরা একটু জেনে রাখি যে এই RS2 হলো 32, আর এখানে আমাদের RPর মানটা আমাদের মাঝে লাগবে, আমরা পরে এটা বের করে নেব যে এখানে RP রয়েছে। তাহলে RP আমি একটু এখানে লিখে রাখি, যে এই জায়গাতে লিখে রাখি বোঝার সুবিধা, যে RP ইকুয়াল টু এইটুকুর 12, এটা আমাদের পরে লাগবে। এবং এই টোটাল সার্কিটের RSটা কত, এই RSটা হলো RS2 ইকুয়াল টু 32,
এটা হলো আমার টোটাল। এই বিষয়টা আমরা হলো কি একটু মনে রাখি যে পরে আমাদের একটু অঙ্ক করার জন্য আমাদের লাগবে। এবার আমরা কি করি, 2 নম্বর প্রশ্নটার উত্তর আমরা সলভ করি। দুই নম্বর প্রশ্ন বলছে যে বর্তনীটির তড়িৎ প্রবাহ কত। বর্তনীটির তড়িৎ প্রবাহ কত। তাহলে 2 নম্বর যদি প্রশ্নটা আমরা সলভ করতে চাই, তাহলে 2 নম্বর প্রশ্ন কি, তাহলে আমাদের বর্তনীটির কি দেওয়া আছে, বর্তনীর আছে তড়িৎ বিভব, ই ইকুয়াল টু আমার কত দেওয়া আছে, আমাদের দেওয়া আছে 10 ভোল্ট। তাহলে বর্তনীর তুল্য রোধ আমরা একটু আগে বের করলাম, এই 1 নম্বর প্রশ্নে পেয়েছি তুল্য রোধ কত, আর S2 ইকুয়াল টু আমরা পেয়েছি হচ্ছে 32 ওহম। তাহলে আমাদের হলো কি এই বর্তনীর তড়িৎ প্রবাহ কত আসবে, তড়িৎ প্রবাহ। তাহলে আমাদের সূত্র কি, I ইকুয়াল টু ই ভাগ আর S2। তাহলে আমাদের কথাটা ই হচ্ছে আমাদের হলো 10 ভোল্ট ডিভাইডেড 32। তাহলে আমাদের এখানে ভ্যালু কত আসে, একটু আমরা ক্যালকুলেটর ইউজ করে 10 ডিভাইডেড 32 আমাদের হলো 0.3125 অর্থাৎ 0.3125 অ্যাম্পিয়ার। তাহলে আমাদের এখানে কত আসলো, এখানকার এই যে তড়িৎ প্রবাহ, এই তড়িৎ প্রবাহের মানটা কত পেলাম, এখানকার তড়িৎ প্রবাহের মানটা পেলাম হচ্ছে এটা। তাহলে আমাদের 2 নম্বর প্রশ্নের উত্তরটা সলভ হয়ে গেল। 3 নম্বর প্রশ্নে বলছে কি, R3 ও R5 এর মধ্যে তড়িৎ প্রবাহ কত হবে, অর্থাৎ এই R3 এবং R5 এই দুইটার মধ্যে তড়িৎ প্রবাহ কত হবে এটা বের করতে হবে। এসো এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি সমান্তরাল বর্তনীর ভিতরে, রিমেম্বার ইট, সমান্তরাল বর্তনীর ভিতরে যে কোনো রোধের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ বা তড়িৎ ক্ষমতা চায়, তাহলে ওই সমান্তরাল অংশটুকুর বিভব পার্থক্য বের করতে হবে। রিমেম্বার ইট, যে সমান্তরাল বর্তনীর ভিতরে যে কোনো রোধের ভিতরে তড়িৎ প্রবাহ বা ক্ষমতা যদি চায়, তাহলে ওইটুকু জায়গার বিভব পার্থক্য বের করতে হবে। বুঝতে পেরেছ? কারণ এখানকার বিভব পার্থক্য সমানে, যে সমান্তরাল বর্তনীর ক্ষেত্রে বিভবটা কি ইকুয়াল থাকবে, তাই আমাকে আগে এ বি প্রান্তের হতে বিভবটা বের করতে হবে। এটা হলো আমাদের 3 নম্বর প্রশ্ন। তাহলে 3 নম্বর প্রশ্ন যদি আমরা সলভ করি, এখানে আমরা 3 নম্বর প্রশ্ন নিয়ে কথা বলবো। তাহলে এখানে আমাদের 3 নম্বর প্রশ্ন করার আগে আমাদের কি এ বি অংশের, এভাবে লিখি যে এ বি অংশে তুল্যরোধ কিন্তু আমরা আগেই পেয়েছি। এই এ বি অংশে তুল্যরোধ কত, আর পি ইকুয়াল 12 ওহম। আর আমাদের বর্তনীর মূল তড়িৎ প্রবাহ, আমরা এই বর্তনীর টোটাল তড়িৎ প্রবাহ কিন্তু এখানে পেয়েছিলাম, আমাদের কত আসছে 0.3125 অ্যাম্পিয়ার। এটা হলো আমাদের হলো কি মূল তড়িৎ প্রবাহ। তাহলে এখানে আমি হলো ভোল্টেজ বের করব। তাহলে সুতরাং এ বি অংশে তড়িৎ বিভব, তাহলে ভিপি ইকুয়াল কত, তাহলে আমাদের সূত্র কি, ভি ইকুয়াল টু আই, তাহলে আই আর পি। তাহলে আই আর পি যদি হয়, তাহলে আই ছিল আমাদের হলো 0.3125 ইন্টু আর পি হলো আমাদের 12। তাহলে আমাদের কত মান আসে, এখানে আমরা যদি করি তাহলে আমরা একটু ইন্টু 12,
তারপরে আমাদের মান আসতেছে এখানে 3.75 এত ভোল্ট আমরা পেয়ে গেলাম। অর্থাৎ আমাদের এখানকার এইটুকু জায়গার আমাদের ভোল্ট কত আসলো 3.75। এখন আমি এই ভোল্ট ব্যবহার করে এই দুইটা রোধের মধ্যে অর্থাৎ এই R3 রোধের মধ্যে দিয়ে কতটুকু বিদ্যুৎ যাচ্ছে এবং R5 এর মধ্যে কতটুকু বিদ্যুৎ যাচ্ছে তা আমরা কিন্তু নির্ণয় করতে পারি। এসো আমরা দেখি যে R3, তাহলে আমরা কি করব, এখন আবার এই দুইটা রোধ, এই দুটা কিন্তু আবার শ্রেণীতে যুক্ত আছে। তাহলে R3 ও R4, তাহলে R3 ও R4 রোধ শ্রেণীতে যুক্ত। তাহলে শ্রেণীতে যদি যুক্ত হয় তাহলে এখানে আমাদের কি শ্রেণীতে যুক্ত এবং তুল্য রোধ কত হবে RS = R3 যোগ R4। তার মানে আমাদের কত আসে এই 10 যোগ 20। তার মানে আমাদের এখানে আমাদের কত মানটা আসে, এখানে আমি একটু ভিন্ন কালার দিয়ে একটু লিখি যে আমাদের এখানে রোধ আসলে হলো 30 রোধ। অর্থাৎ আমাদের এই দুটো যে শ্রেণী আছে এই শ্রেণীর মধ্যে দিয়ে অর্থাৎ এই R3 এর মধ্যে দিয়ে যতটুকু বিদ্যুৎ যাবে R4 এর মধ্যে দিয়ে ততটুকু বিদ্যুৎ যাবে। কিন্তু আমাদের এখানে শ্রেণী আছে, তা শ্রেণীর ক্ষেত্রে আমরা আগে তুল্য রোধ বের করলাম। এখন যদি এইটাই হয় তাহলে আমরা বলতে পারি এবং তাদের মধ্যে তড়িৎ প্রবাহ, তাদের মধ্যে তড়িৎ প্রবাহ, তাদের মধ্যে মানে কি এই দুটার মধ্যে তড়িৎ প্রবাহ কত, তাহলে I আমরা একটু লিখে নিই 3, 4 মানে 3 রোধ 3 আর 4। এটা তাহলে আমরা কি জানি VP/RS। তাহলে ভিপির মানটা আমার কত, ভিপির মানটা অলরেডি আমরা জানি, ভিপির মানটা 3.75 ডিভাইডেড RS এর মান হলো 30। তাহলে আমাদের কত আসে, এখানে আমরা যদি করি তাহলে আমরা পাবো 3.75 ডিভাইডেড 30। তার মানে আমাদের আসছে 0.125, অর্থাৎ আমাদের মানটা আসছে 0.125 অ্যাম্পিয়ার। এখন একটু মজার বিষয় আছে এখানে, দেখো আমরা বলছি যে শ্রেণীর মধ্যে অর্থাৎ শ্রেণীর মধ্যে যতগুলো রোধ থাকবে প্রত্যেকটা রোধের মধ্যে দিয়ে কিন্তু সমপরিমাণ I প্রবাহিত হবে। তার মানে কি এখানে এই R3 এর মধ্যে দিয়ে যতটুকু বিদ্যুৎ প্রবাহিত হবে R4 এর মধ্যে দিয়ে একই পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হবে। কেন, তার শ্রেণীতে যুক্ত আছে। অর্থাৎ এই R3 এর ভিতরে তড়িৎ প্রবাহ কি I3 = 0.125 অ্যাম্পিয়ার। কেন, কারণ এই R3 এর মধ্যে দিয়ে যে পরিমাণ বিদ্যুৎ যাবে R4 এর মধ্যে দিয়ে সমপরিমাণ বিদ্যুৎ যাবে, কারণ তারা হলো এই শ্রেণীতে যুক্ত রয়েছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছে। তাহলে আমরা এখানে দেখলাম যে এই R3 এর মধ্যে দিয়ে আমার বিদ্যুৎ কতটুকু প্রবাহিত হচ্ছে, এই পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। এখন আমরা বের করব হচ্ছে এই R5 এর মধ্যে দিয়ে কী পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, তাহলে আমাদের কিন্তু অঙ্কটা হয়ে যাবে। আমি এই উপরের অংশটুকু একটু মুছে দিচ্ছি, মুছে দিয়ে আমরা এই পরের অংশটুকু করব। আচ্ছা, আমাদের এখানে এটা হচ্ছে আমাদের মূল। তাহলে তড়িৎ প্রবাহটুকু আমাদের প্রয়োজন হতে পারে, এই তড়িৎ প্রবাহের মানটা আমরা এইখানে লিখে রাখি। তাহলে I = 0.3125 অ্যাম্পিয়ার, এটা আমাদের প্রয়োজন হতে পারে। তাহলে আমরা এটা একটু মুছে দিলাম। এখন আমি এখানে তাহলে আমরা কিন্তু R3 এর মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের মানটা পেয়ে গেছি। তাহলে আমরা যেহেতু 3 নম্বর অঙ্ক করতেছি একটু উপরে লিখলাম। এখন এর যে পরের অংশ অর্থাৎ R5, তাহলে R5 এই R5 এর মধ্যে
তড়িৎ প্রবাহ, যেহেতু এটা একটা রোধ, তড়িৎ প্রবাহ I5 ইকুয়াল টু ভিপি ডিভাইডেড R5। তাহলে আমাদের কত আসে? ভিপির মানটা আমরা কত পেয়েছিলাম? 3.75 ডিভাইডেড R5 এর মান হলো 20। তাহলে আমাদের কত ভ্যালু আসে? একটু আমরা ক্যালকুলেটর ইউজ করি। 3.75 ডিভাইডেড 20, তাহলে আমাদের এসেছে 0.18। আমাদের এখানে মান আসতেছে কত? 0.1875 অ্যাম্পিয়ার। তাহলে দেখো এখানে আমরা R3-র মধ্যে পেয়েছি এটা, আর R5 এর মধ্যে, অর্থাৎ এই রোধের মধ্যে দিয়ে আমাদের প্রবাহিত তড়িৎ প্রবাহের মানে 0.125, আর R5 এর মধ্যে আমরা পেয়েছি হলো 0.1875। এখন যদি এই দুইটা যোগ করো তাহলে এই তড়িৎ প্রবাহ সমান হবে। দেখি এদের এই মানটা সমান হয় কিনা। প্লাস 0.125। ওয়াও, আমাদের কিন্তু মিলে গেছে। অর্থাৎ এই R3-র মধ্যে দিয়ে যে পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয়েছে এবং R5 এর মধ্যে যে পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয়েছে, এই দুইটা যদি তড়িৎ প্রবাহের মানটা যোগ করি তাহলে কিন্তু এই বর্তনীর টোটাল তুল্য রোধের সমান হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইভাবে আমাদের কি করতে হবে? সমান্তরাল বর্তনীর ভিতরে আমাদের যে কোনো রোধের ভিতরে আমরা আইটা বের করতে হবে। এখন তোমাদের প্রশ্ন এখানে এই যে আমাদের অলরেডি কিন্তু আমাদের 3 নম্বর সৃজনশীল প্রশ্নটা সলভ হয়ে গেল। অর্থাৎ R3-র মধ্যে যে পরিমাণ রোধ যাবে R5 এর মধ্যে দিয়ে সেই পরিমাণ রোধ যাবে না, কারণ এটা হলো সমান্তরাল। আর সমান্তরাল বর্তনীর ক্ষেত্রে আইটা কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে, ডিভাইড হয়ে যাবে। তাই এখানে R3-র মধ্যে দিয়ে আমরা ভিন্ন মানের তড়িৎ প্রবাহ পাইছি, অর্থাৎ 0.125, এবং R5 রোধের মধ্যে দিয়ে আমরা 0.1875 অ্যাম্পিয়ার পেয়েছি। এই দুটা যদি মান যোগ করি তাহলে মূল তড়িৎ প্রবাহ সমান হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। এখন যদি তোমাদের বলে যে এই R3, R5 এই দুইটা রোধ এবং এই যে R1, এই তিনটা রোধের মধ্যে দিয়ে কি সমপরিমাণ বা একই পরিমাণ তড়িৎ ক্ষমতা থাকবে, বা কোনটার বেশি? এই প্রশ্নটা 2019 সালে সিলেট বোর্ডে আসছিল। এটা হলো তোমাদের ঘয়ে প্রশ্ন আসছে 4 মার্কের। দেখো আমি ওই প্রশ্নটা এখানে 4 নাম্বার প্রশ্নে আমি মধ্যে লিখে রেখেছি। অর্থাৎ আমরা যে 9টা প্রশ্ন সিলেক্ট করেছি তার প্রত্যেকটা প্রশ্নই কিন্তু এসএসসি পরীক্ষাতে আসছে, এবং এখান থেকেই প্রশ্ন কিন্তু তোমাদের পড়বে। তাই তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে এই টিউটোরিয়ালটা দেখবা এবং বাসায় প্র্যাকটিস করবে। যে সকল সৃজনশীল প্রশ্ন আছে সেই সৃজনশীল প্রশ্ন দেখে দেখে তার উত্তর করবা। শুধু মুখস্থ করো না, আল্লাহর হস্তে তোমরা কেউ মুখস্থ করো না। যদি না বুঝো, একবার না 10 বার তুমি করো, কিন্তু কেউ মুখস্থ করো না, বুঝো। শুধু গাইড থেকে মুখস্থ করে কিন্তু গেলে কিন্তু তোমরা সায়েন্সে ভালো করতে পারবে না। পদার্থবিজ্ঞানে বা সায়েন্সের যে কোনো সাবজেক্টে ভালো করতে হলে আগে তোমাকে বুঝতে হবে কি চায় আর কি প্রশ্ন করে, সেটা বুঝে তারপর উত্তর দেওয়ার চেষ্টা করবে। দেখো এখানে আমার ওই 4 নম্বর প্রশ্নের মধ্যে বলছে যে R1, R3, R5 এই তিনটা, অর্থাৎ R1, R3, R5 এই তিনটা রোধের মধ্যে তড়িৎ ক্ষমতা একই কিনা, অর্থাৎ তিনটা রোধের মধ্যে কি তড়িৎ ক্ষমতা একই হবে না কোনটার বেশি হবে, সেটা তোমাদেরকে চাচ্ছে। দেখো আমরা অলরেডি কিন্তু এই যে আমাদের কাজটা কি, আমরা কিন্তু এই সমান্তরাল বর্তনী যদি আমরা দেখি তাহলে কি করবো? আগে আইটা বের করে নেবো। অলওয়েজ টাইম মনে রেখো, সেটা তড়িৎ প্রবাহ চাক বা ক্ষমতা চাক। তড়িৎ প্রবাহটা যদি বের করতে পারি তাহলে আমরা শুধু এই 5 নম্বর সূত্রটা প্রয়োগ করলে উত্তর হয়ে যাবে। যেমন দেখো আমি যদি এটা 4 নম্বরের একটু প্রশ্নেই আমি এইটাকে 4 নম্বর প্রশ্ন বানিয়ে দিই। 4 নম্বর প্রশ্ন বলছে যে R5 এবং R3, তাহলে R3-র মধ্যে আমি কত পাইছি? তড়িৎ প্রবাহ মানে এটা। তাহলে এখানে যদি আমি প্রশ্ন করতাম যে R5 অর্থাৎ এই R3-র মধ্যে ভিতরে তড়িৎ ক্ষমতা, দেখো একই জায়গায় প্রশ্ন, সেম প্রশ্নটাই শুধু একটু ঘুরাই দেবে যে তড়িৎ প্রবাহ না চেয়ে যদি তড়িৎ ক্ষমতা চায় তাহলে আমাদের সূত্র কি? P3 ইকুয়াল টু কি? আমাদের যদি I, তাহলে I3 স্কোয়ার R3, তাহলে এটার মান কত আসে? তাহলে আমরা I3-র মানটা অলরেডি আমরা কিন্তু
আগের 3 নম্বর প্রশ্নে কিন্তু পেয়েছিলাম। আমি একটু করি 0.125 স্কোয়ার ইন্টু R3-র মানটা আমাদের কত ছিল 10। তাহলে আমাদের এখানে কত মান আসতেছে 0.156। এখানে আমাদের ভ্যালুটা আসতেছিল, আমাদের এখানে মানটা আসতেছিল 0.15625। এত ওয়াট, যেহেতু ক্ষমতার একক কি, ক্ষমতার একক ওয়াট, যেহেতু প্রতি একক সময় কি পরিমাণ বস্তুটি কাজ করতে পারে সেটা তার ক্ষমতা। দেখো আমরা এখানে কিন্তু বের করে ফেললাম, অর্থাৎ R3-র ক্ষেত্রে আমরা আয়ের মানটা আগের 3 নম্বর প্রশ্নে বের করছি। এখন শুধু আমরা ওইটা প্রয়োগ করেই শুধু ক্ষমতাটা বের করলাম। ক্ষমতার সূত্র কি, ক্ষমতাকে এই যে এটাকে কনভার্ট করছে এই সূত্রটাকে, কারণ আমাদের এখানে কি আছে আই আছে। তাহলে আই যদি থাকে তাহলে ভি ইজিক্যাল টু কি, ভি ইকুয়াল টু আই আর। তাহলে আই আর এখানে আরেকটা আই স্কোয়ার আর এস। তাহলে এখানকার কিন্তু আমাদের এই ক্ষমতাটা কিন্তু আমরা এখানে পেয়ে গেছি। অর্থাৎ এই যে R3-র মধ্যে ক্ষমতা হচ্ছে এটা। যদি R5-এর মধ্যে ক্ষমতা চায় তাহলে দেখো, তাহলে R5 এর ভিতর তড়িৎ ক্ষমতা ঠিক সেম। তাহলে তড়িৎ ক্ষমতা কত, P5 ইকুয়াল টু কত আসছে I5 স্কোয়ার R5। তাহলে আমাদের এখানে মান কত আসে 0.1875 স্কোয়ার ইন্টু R5-এর মান কত, R5-এর মান হচ্ছে 20। এখানে আমরা 20 বসিয়ে দিলাম। তাহলে আমাদের এখানে ভ্যালুটা আসে কত, একটু আমরা ক্যালকুলেটর ইউজ করি। 0.1875 স্কোয়ার ইন্টু 20, তাহলে আমাদের এখানে আসতেছে 0.7। অর্থাৎ আমাদের এখানে যে ভ্যালুটা আসতেছে হলো 0.703 এত ওয়াট। যেহেতু আমাদের এখানে P5, তাহলে দেখো এখানে আমরা হলো কি ক্ষমতা পেলাম কত, এই R5-এর মধ্যে ক্ষমতা পেলাম হচ্ছে 0.703, আর R3-এর মধ্যে ক্ষমতা পেয়েছিলাম কত 0.15625। তাহলে আমরা দুটার ক্ষমতা তো পেয়ে গেছি। এখন প্রশ্ন হচ্ছে দেখো, তাহলে এই যে R1, এই যাকে আমাদের প্রশ্ন ছিল R1, আমি তো R3 R5 পেয়েছি। এখন R1-এর মধ্যে ক্ষমতা কত, R1 তো হলো দেয় আছে অলরেডি। R1 কি, R1 হচ্ছে এই যে R1 হচ্ছে শ্রেণীতে যুক্ত হয়েছে, আর শ্রেণীতে কি এই যে সমপরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হবে। যেহেতু R1 রোডটি শ্রেণীতে যুক্ত রয়েছে, তাই শ্রেণীতে যুক্ত যদি থাকে তাহলে R1-এর মধ্যে তড়িৎ কতটুকু প্রবাহিত হবে, এই যে আইটা সেম থাকবে। এই আইটা কোন আই, টোটাল সার্কিটের বর্তনীর আই। তাহলে বর্তনীর যদি আই হয় তাহলে আমরা তো এর মধ্যে তো প্রবাহিত তড়িৎই হচ্ছে 0.3125। তাহলে ক্ষমতা কত, অর্থাৎ আর এখানে আমি একটু লিখলাম, আমার এই যে এখানে একটু কালার দিয়ে লিখলাম যে R1 এর মধ্যে ক্ষমতা, ক্ষমতা কত P1 ইকুয়াল, তাহলে আমাদের I স্কোয়ার R1। তাহলে আমাদের এখানে ভ্যালু আসে কত, এই যে আমাদের আয়ের মানটা কত ছিল 0.3125 স্কোয়ার ইন্টু 10। আমাদের আসছিল কি 0.977। অর্থাৎ আমাদের প্রশ্নটা এখানে কত আসে মান, এখানে আসে, আমরা একটু মানটা বসিয়ে দিই তাহলে আমাদের ভালো হবে। আমাদের মানটা ছিল হলো 0.3125 স্কোয়ার ইন্টু 10। তাহলে আমাদের এখানে আমরা একটু জায়গাটা বের করি। তাহলে আমাদের ভ্যালুটা কত আসে, আমাদের ভ্যালুটা অ্যাকচুয়ালি আসতেছে 0.977 এত ওয়াট, মানে P1। তাহলে দেখো এখানে আমাদের কি হয়েছে,
এখানে আমাদের খেয়াল করতে হবে যে এই যে R1 যে রোধ, R1 এর মধ্যে তড়িৎ ক্ষমতা হচ্ছে 0.977, R3-র মধ্যে ক্ষমতা কত 0.15625, আর R5 এর মধ্যে ক্ষমতা কত 0.703। তাহলে আমরা তিনটার ক্ষেত্রে আমরা কি পেয়েছি, আমাদের প্রশ্ন কি ছিল, R1 R3 R5 এর মধ্যে তড়িৎ ক্ষমতা একই কিনা, একই না। অর্থাৎ আমরা এখানে বলতে পারি কি, এখানে বলতে পারি যে এই তিনটা রোধের মধ্যে অর্থাৎ আমাদের মানটা হচ্ছে এতে P1 গ্রেটার দেন, আমরা আরেকটা পেয়েছিলাম 15 আর এইটা পেয়েছিলাম, তাহলে এইটা অর্থাৎ P5 গ্রেটার দেন P3। তাহলে এই যে তিনটা অর্থাৎ হলো এই প্রথম রোধের অর্থাৎ শ্রেণীতে যে রোধটা যুক্ত আছে তার মধ্যে দিয়ে তড়িৎ ক্ষমতার মানটা বেশি, R5 এর মধ্যে দিয়ে তড়িৎ ক্ষমতা কিছুটা কম, আর R3-র মধ্যে দিয়ে তড়িৎ ক্ষমতা আরও কম। অর্থাৎ এই তিনটা অর্থাৎ R1 R3 R5 এর মধ্যে সমপরিমাণ তড়িৎ ক্ষমতা নেই। আমরা এইভাবে একটা বর্তনীর মধ্যে তড়িৎ প্রবাহ তড়িৎ ক্ষমতা এইভাবে আমরা বের করতে পারি। এই প্রশ্ন কিন্তু অনেকবার পরীক্ষায় আসছে, তোমরা কিন্তু এটা অবশ্যই করবা। এরপরে যে প্রশ্নটা আছে আমাদের 5 নম্বর প্রশ্ন, এটা ঢাকা বোর্ডে আসছিল, যে বলছে বর্তনীটির সবগুলো রোধ সমান্তরালে যুক্ত করলে সৃষ্ট তড়িৎ প্রবাহের কারণে এই ফিউজটা অক্ষত থাকবে। এই যে এই ফিউজটি অক্ষত থাকবে। ফিউজ কি আগে তোমাকে বুঝতে হবে। 2 অ্যাম্পিয়ার ফিউজ বলতে কি বোঝায়, এখানে যেহেতু বর্তনীতে 2 অ্যাম্পিয়ার ফিউজ রয়েছে, 2 অ্যাম্পিয়ার ফিউজ বলতে কি বোঝায়, 2 অ্যাম্পিয়ার ফিউজ বলতে বোঝায় ওই বর্তনীর মধ্যে দিয়ে 2 অ্যাম্পিয়ার বিদ্যুৎ বা তার চেয়ে কম পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হতে পারবে। কিন্তু এর চেয়ে যদি বেশি পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয় তাহলে কি হবে, অবশ্যই এই বর্তনীটার ফিউজটা গলে যাবে, নষ্ট হয়ে যাবে, পুড়ে যাবে, অক্ষত থাকবে না। এসো আমরা এই 5 নম্বর প্রশ্নটা যদি চাই তাহলে আমরা দেখব যে এই বর্তনীর যে রোধগুলো আছে সেই রোধগুলোকে সমান্তরাল যুক্ত করার পর যে পরিমাণে আমরা বিদ্যুৎ পাবো ওই বিদ্যুতের কারণে এই ফিউজটা অক্ষত থাকবে কিনা, অর্থাৎ ওই তড়িৎ প্রবাহের মানটা 2 অ্যাম্পিয়ার হচ্ছে বেশি না কম, এটা আমাদের এখন বের করতে বলছে। এসো আমরা এই 5 নম্বর প্রশ্নটা একটু সলভ করি। তোমাদের এই টিউটোরিয়ালটা কিছুটা দীর্ঘ হয়ে যাবে, তবে তোমাদের অনেক উপকারে আসবে, কারণ এখান থেকে তোমাদের প্রশ্ন আসবেই আসবে। তাই আমি বলি একটু ধৈর্য ধরে তোমরা এই টিউটোরিয়ালটা একটু দেখবা এবং তোমাদের বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দিবে, যাতে করে তারাও এই টিউটোরিয়ালটা দেখে শতভাগ এই অধ্যায় থেকে প্রশ্ন কমন পায়। এখন আমরা এই 5 নম্বর সৃজনশীল প্রশ্নটা হলো সলভ করি। 5 নম্বর, তাহলে এই বর্তনীটাকে আমরা কি করব, এই রোধগুলোকে সমান্তরালে যুক্ত করব। তার মানে সমান্তরালে যদি যুক্ত করি তাহলে আমরা কি আসে, আমি সংক্ষেপে করি যে সমান্তরালে যুক্ত হলে তার তুল্য রোধ কত হবে, অর্থাৎ 1/RP ইকুয়াল টু 1/R1 যোগ 1/R2 যোগ 1/R3। যেহেতু আমরা 1 2 3 4 5 এই 5টাকে আমরা সমান্তরালে যুক্ত করবো, অর্থাৎ এই যে রোধগুলোকে আমরা সমান্তরালে যুক্ত করে সেখান থেকে তড়িৎ প্রবাহ বের করবো। তাহলে R3 যোগ 1/R4 যোগ 1/R5, তাহলে আমাদের কত আসে 1/10 প্লাস 1/10 প্লাস 1/10 প্লাস 1/20 প্লাস 1/20। তাহলে এটার লসাগু কত হয়, লসাগু কত হবে 20। তাহলে আমাদের কত আসে 2 প্লাস 2 প্লাস 2 প্লাস 1 প্লাস 1, তারপরে আমাদের কত আসে 2 2 4 2 6 6 2 8, 8 ডিভাইডেড 20। তাহলে আমাদের কিসের মান আসলো 1/RPর মান। তাহলে আমরা কি পেই RP ইকুয়াল টু 20 ডিভাইডেড 8। তাহলে আমাদের RP সমান আমাদের কত মান আসে, একটু আমরা ক্যালকুলেটর ইউজ করি। 20 ডিভাইডেড 8 2.5, তাহলে আমাদের কত আসছে, এখানে আমাদের মানটা আসলে হলো 2.5 ওহম। অর্থাৎ আমরা দেখলাম যে এই যে
বর্তনীটা আছে, এই বর্তনীটিকে আমাদের প্রশ্ন এটাকে করছে, বর্তনীর সবগুলো রোধ সমান্তরালে সংযুক্ত করলে সৃষ্ট তড়িৎ প্রবাহের কারণে ফিউজটা অক্ষত থাকবে কিনা। তাহলে আমাদের কি করতে হবে, আগে তুল্যরোধ বের করতে হবে। তুল্যরোধ বের করে, অর্থাৎ আমার কিন্তু এই তড়িৎ চালক শক্তি বা ভোল্টেজ কিন্তু একই থাকবে, এইটাকে স্থির রেখে এই রোধগুলোকে শুধু আমরা কি করছি, সমান্তরালে যুক্ত করছি। সমান্তরাল যুক্ত করে আমরা তুল্যরোধ বের করছি। এখন তুল্যরোধ যদি বের হয়ে যায় তাহলে আমরা কি করতে পারবো, তাহলে আমাদের কি দেওয়া আছে, আমাদের অলরেডি কিন্তু ভোল্টেজ দেওয়া আছে, তাহলে আমার এখানে কি তড়িৎ প্রবাহ কত আসবে, তাহলে তড়িৎ প্রবাহ I ইকুয়াল টু ই ডিভাইডেড RP। তাহলে ই এর মানটা আমাদের কত দেওয়া আছে, ই এর মানটা 10 ডিভাইডেড আমরা কত পেলাম 2.5, তাহলে আমাদের ভ্যালুটা কত আসে, সম্ভবত 4 আসবে। 10 ডিভাইডেড 2.5 আমাদের 4 অ্যাম্পিয়ার আসছে। অর্থাৎ আমাদের যে ভ্যালুটা আসছে, এই যে এখানে আই, এই আইটা আমাদের কত আসতো 4 অ্যাম্পিয়ার। এখন বলো যে আমি যদি এই রোধগুলোকে যদি সমান্তরালে যদি যুক্ত করি, সেই ক্ষেত্রে যদি 4 অ্যাম্পিয়ার যদি বিদ্যুৎ আসে, তাহলে এই 4 অ্যাম্পিয়ার বিদ্যুতের জন্য কি এই 2 অ্যাম্পিয়ার ফিউজ কি অক্ষত থাকবে, কি মনে হয়? অবশ্যই সেটা অক্ষত থাকবে না। কেন? কারণ এই বর্তনীর যে তারটা আছে, বর্তনী আছে, এই বর্তনীর ধারণ ক্ষমতাই হলো 2 অ্যাম্পিয়ার। এর মধ্যে দিয়ে যদি বেশি পরিমাণ বিদ্যুৎ যায়, অর্থাৎ 4 অ্যাম্পিয়ার বিদ্যুৎ যায়, তাহলে অবশ্যই সেই ফিউজটি গলে যাবে। তার মানে কি, যদি এই উদ্দীপকের এই তড়িৎচালক শক্তিকে যদি স্থির রেখে যদি এই রোধগুলোকে সমান্তরালে যুক্ত করা যায়, তাহলে এই 2 অ্যাম্পিয়ার ফিউজ অক্ষত থাকবে না, পুড়ে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। তার মানে আমাদের এই 5 নম্বর প্রশ্নটি, সেই প্রশ্নটা সলভ হয়ে গেল এই উদ্দীপক থেকে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। 6 নম্বর প্রশ্ন কি বলছে, উদ্দীপকের বর্তনীটির কি ধরনের পরিবর্তন করে বাসা বাড়িতে ব্যবহার করা যাবে তা গাণিতিকভাবে ব্যাখ্যা করো। হ্যাঁ, তোমাদের তো আগে আলোচনা করা হয়েছে। অর্থাৎ শ্রেণী বর্তনের চেয়ে সমান্তরাল বর্তনী বাসা বাড়িতে বেশি উপযোগী। কেন? কারণ এখানে প্রত্যেকটা উপকরণগুলোই বা প্রত্যেকটা বিদ্যুতের সংযোগগুলোই সমপরিমাণ ভোল্টেজ পাবে এবং তার চাহিদা অনুসারে ভিন্ন ভিন্ন মানের তড়িৎ প্রবাহ পাবে। এতে করে একটা সংযোগ যদি বিচ্ছিন্ন হয়ে যায়, বাসাবাড়ির অন্যান্য সংযোগ বিচ্ছিন্ন হবে না। তাই হলো এটা হলো সুবিধাজনক। তাহলে সমান্তরাল যদি করতে হয়, তাহলে আমাদের কি করতে হবে, এই টোটাল এই রোডটাকে সমান্তরাল নিয়ে আসতে হবে। তাহলে আমরা সমান্তরালটা নিয়ে এসে তো আমরা দেখলামই যে এই টোটালটার এই তুল্যরোধ কত আসছে, এইখানকার তুল্যরোধ হচ্ছে এইটা আসছে। যদি এইটাই আসে এবং এই ক্ষেত্রে আমরা এখানকার তড়িৎ প্রবাহের মানটা কত পাইছিলাম, 4 পেয়েছিলাম। অর্থাৎ আমাদের এই রোধগুলোকে সমান্তরালে যুক্ত করলে আমরা তড়িৎ প্রবাহের মানটা কত পাই, তড়িৎ প্রবাহের মানটা এটা পাই। কিন্তু যখন প্রথম অবস্থায় ছিল, প্রাথমিক অবস্থা, অর্থাৎ উদ্দীপকের যে বর্তনীটি ছিল তার তড়িৎ প্রবাহের মানটা কত ছিল, তার তো তড়িৎ প্রবাহের মানটা হচ্ছে এটা ছিল। তাহলে দেখো, এটা যদি আই প্রাইম হয়, তার মানে কি আই প্রাইম গ্রেটার দেন আই। একটু বিষয়টা বুঝো যে উদ্দীপকের যে বর্তনীটি ছিল, ওই বর্তনীর তড়িৎ প্রবাহের মান যেখানে 0.3125 অ্যাম্পিয়ার, ওই বর্তনীটা রোধগুলোকে আমরা যদি সমান্তরালে যুক্ত করি ওই তড়িৎচালক শক্তিকে স্থির রেখে, তাহলে আমরা বিদ্যুতের পরিমাণ কি বেশি পরিমাণ পাই। আর বেশি পরিমাণ যদি পাই, তাহলে বলো এইটা আমাদের বাসাবাড়ির জন্য বেশি ভালো নাকি সমান্তরাল বর্তনীটা বেশি ভালো? অবশ্যই, যেহেতু বর্তনীর রোধগুলোকে সমান্তরালে যুক্ত করে যে গৃহ উপযোগী বর্তনী তৈরি করা হয়েছে, সেখানকার তড়িৎ প্রবাহের মানটা উদ্দীপকের বর্তনী তড়িৎ প্রবাহের মানের তুলনায় অনেক বেশি। তাই আমি বলবো শ্রেণী বর্তনীর চেয়ে বা উদ্দীপকের বর্তনীর চেয়ে সমান্তরাল বর্তনীটা বাসাবাড়ির জন্য বেশি উপযোগী। আর এর সুবিধা অসুবিধা কি? সুবিধাটা ওই যে আমি বললাম, বেশি পরিমাণে বিদ্যুৎ পাবে এবং বিদ্যুতের প্রত্যেকটা সংযোগ সমপরিমাণ ভোল্টেজ পাবে এবং একটা সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলেও অন্যান্য সংযোগ বিচ্ছিন্ন হবে না, এটা তার সুবিধা। আর অসুবিধা কি?
অর্থাৎ এই সমান্তরাল বর্তনীর ক্ষেত্রে অসুবিধা কি? অসুবিধা হচ্ছে এর বেশি সংযোগ লাগবে, আর বেশি সংযোগ দেওয়ার কারণে এতে তার লাগবে বেশি, বোর্ডের বিভিন্ন সকেটগুলো বেশি লাগবে, এতে করে কিছুটা ব্যয় বেশি হবে, খরচটা বেশি হবে, এটাই। তবে সর্বোপরি আমরা যদি বিবেচনা করি তাহলে শ্রেণী বর্তনীর চেয়ে বাসা বাড়িতে সমান্তরাল বর্তনীটা বা প্যারালাল সিরিজটা বেশি উপযোগী। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা কিন্তু আমরা একই সাথে এই 5 এবং 6 নাম্বার সৃজনশীল প্রশ্নের কিন্তু উত্তর কোথায় জন্য আমরা করে ফেললাম। আশা করি বিষয়টা বুঝতে পেরেছি। অর্থাৎ আমরা দেখব যে আমাদের বাসা বাড়িতে অবশ্যই সমান্তরাল বর্তনীটা বেশি উত্তম। এই যেখানে এই 6 নম্বর প্রশ্ন আমি বলছিলাম যে উদ্দীপকের বর্তনীটা কী ধরনের পরিবর্তন করে বাসা বাড়িতে ব্যবহার বুঝবে। অর্থাৎ এই উদ্দীপকের বর্তনীটা সমান্তরাল সিরিজে যদি করি তাহলে সেখানে তড়িৎ প্রবাহের মানটা উদ্দীপকের বর্তনীর তড়িৎ প্রবাহের চেয়ে বেশি পাবো। এই কারণে সমান্তরাল বর্তনীটা বাসা বাড়ির জন্য বেশি উপযোগী। এই 6 নম্বর সৃজনশীল প্রশ্ন এইটা উত্তর। তাহলে আশা করি বুঝতে পেরেছে। এখন 7 নম্বর দেখো সৃজনশীল প্রশ্ন কি আছে। বর্তনীটি দৈনিক, এই যে এই বর্তনীটি দৈনিক 6 ঘন্টা করে চালু রাখলে প্রতি ইউনিট 5 টাকা হারে এক মাসে কত টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করতে হবে? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এটাও তোমাদের কিন্তু বিগত বছর এসএসসি পরীক্ষাতে হুবহু প্রশ্ন আসছে। আমি শুধু উদ্দীপকটা একটু চেঞ্জ করে দিয়েছি। তাহলে আমাদের এখান থেকে আমি বের করব, খুব সহজ। দেখো এখানে আমরা এটা মুছে দিলাম। আমরা এখন 7 নম্বর সৃজনশীল প্রশ্নটা সলভ করব। এই টিউটোরিয়ালটা দেখার জন্য কিন্তু ধৈর্য লাগবে, কারণ কষ্ট না করলে কিন্তু পরীক্ষা ভালো করা যাবে না। সফলতা এমনি ধরা দেয় না, সফলতা ছিনায় নিয়ে আসতে হয় নিজের যোগ্যতা দিয়ে। এই জন্য তোমরা একটু ধৈর্য সহকারে এই টিউটোরিয়ালটা একটু দেখো। আমরা এখন কত নম্বর করব? 7 নম্বর সৃজনশীল। এই 7 নম্বর সৃজনশীলে কি বলছে যে উদ্দীপকের বর্তনীটি কি ধরনের বর্তনীটি দৈনিক 6 ঘন্টা করে। তাহলে বর্তনীটি দৈনিক 6 ঘন্টা কি? তাহলে এটা আমাদের কি টাইমটা আমার কয়েক ঘন্টা করে? 6 ঘন্টা। আমরা 6 ঘন্টাকে সেকেন্ডে নিয়ে আসি, গুণন 30। তখন আমরা 6 ঘন্টাকে মিনিট বানালাম, মিনিটকে সেকেন্ড বানালাম, সেকেন্ড দিয়ে আমি মাসে কত হিসাব করলাম। তাহলে এখানে আমার কত ভ্যালু আসে আমি একটু ক্যালকুলেটরটা ইউজ করি। 6 ইন্টু 60 ইন্টু 30, অর্থাৎ কত? 6,48,000। বাবা, এখানে আমাদের মান আসতেছে কত? 6,48,000। এত হলো সেকেন্ড। আমাদের এই বর্তনী যেহেতু বলে দিয়েছে যে উদ্দীপকের বর্তনীটির দৈনিক, বর্তনী মানে কি? এই উদ্দীপকের বর্তনীর কথা বলা হয়েছে। তাহলে আমাদের এখানে ভোল্টেজ কত? ভোল্টেজ হচ্ছে আমাদের 10 ভোল্ট। আমাদের তড়িৎ প্রবাহ কত? আমি এটা তো আগেই বের করছি। এই যে 2 নম্বর প্রশ্নে, এই 2 নম্বর প্রশ্নে কিন্তু আমরা তড়িৎ প্রবাহ বের করছি। কত আমাদের অলরেডি দেওয়া আছে? 0.3125 অ্যাম্পিয়ার। তাহলে আমরা হলো কি ব্যয়িত শক্তি কত? সুতরাং ব্যয়িত, আর এই ব্যয়িত শক্তি সূত্রটা কোথায়? এই যে 4 নম্বর, ব্যয়িত শক্তি W = VIT। তাহলে ভি এর মানটা আমাদের অলরেডি 10 ইন্টু আই এর মান 0.3125 ইন্টু 6 লক্ষ, এটা 6,48,000। তাহলে আমাদের কত? এটা আমাদের জুল আসবে। এটা কত জুল? ইন্টু 0.3125 ইন্টু 10, তাহলে আমাদের আসছে 20-25,000। অর্থাৎ আমাদের মান আসছে হলো 25,000 এত জুল। এখন আমাদের কি করতে হবে? এটাকে এভাবে রাখলে হবে না, এটাকে আমাদের কি কিলোওয়াটে নিয়ে যেতে হবে। কিলোওয়াটটা কি এটা আবার তোমাদের জানতে হবে। কিলোওয়াট হলো বৈদ্যুতিক শক্তি মাপার একটা একক। এই সিস্টেমে আমাদের বিদ্যুৎ বিল পরিশোধ করতে হয়। তার মানে এখানে তোমাদের একটা জিনিস মাথা রাখতে হবে যে 1 কিলোওয়াট
এই 1 কিলোওয়াট সমান হলো 3.6 ইন্টু 10⁶ জুল। এই যে আমরা যে পেলাম 1 কিলোওয়াট, এই 1 কিলোওয়াটটা কি আবার? 1 কিলোওয়াট মানে 1 ইউনিট, 1 ইউনিট। তাহলে 1 ইউনিট মানে কি? এত জুল। আর এটা কোন এককে আসছে? এটা হলো কোথা থেকে আসছে? বিওটি। এটা দ্বারা কি বোঝায়? বিওটি দ্বারা বোঝা হলো বোর্ড অফ ট্রেড, বোর্ড অফ ট্রেড ইউনিট। অর্থাৎ বোর্ড অফ ট্রেড ইউনিট সিস্টেমে 1 কিলোওয়াট মানে 3.6 ইন্টু 10⁶ জুল, বা 1 কিলোওয়াট মানে 1 ইউনিট। তাহলে আমরা যদি এই মান দিয়ে এই জুলকে ভাগ করি তাহলে তো আমাদের হলো কিলোওয়াট, কিলোওয়াট আওয়ারে আসছে। তাহলে আমরা এখানে করি কি? এখানে আমরা যে 20 ডিভাইডেড 3.6 ইন্টু 10⁶ কিলোওয়াট আওয়ার, তাহলে আমাদের ভ্যালু আসে কত? এটা আমরা ক্যালকুলেটর ইউজ করি। ডিভাইডেড 3.6 10⁶, আমাদের আসছে 0.25, অর্থাৎ আমাদের ভ্যালুটা আসলে হলো 0.5625 এত কিলোওয়াট আওয়ার। আর এই কিলোওয়াট আওয়ার মানেই তো ইউনিট, এই কিলোওয়াট মানে কি? ইউনিট, ইউনিট। তাহলে আমাদের 1 ইউনিটে কত খরচ হয়? এই যে আমাদের তো বলেই দিছে এই পুরো প্রশ্নে, বর্তনী দৈনিক 6 ঘন্টা করে চালু রাখলে প্রতি ইউনিট 5 টাকা হারে। তাহলে 1 ইউনিট এ খরচ কত? খরচ হলো 5 টাকা। তাহলে আমাদের কত? সুতরাং 0.5625 ইউনিটে খরচ 5 ইন্টু 0.5625 টাকা। তাহলে আমাদের কত মান আসে? ইন্টু 5, তারপর 2.8125, 8125 এত টাকা। তাহলে দেখো, অর্থাৎ এই ধরনের যে উদ্দীপক, দেখো আমাদের এরকম প্রশ্ন, বর্তনীটি দৈনিক 6 ঘন্টা করে চালু রাখলে প্রতি ইউনিট 5 টাকা হারে 1 মাসে কত টাকা খরচ হবে? 1 মাসে আমাদের খরচ হবে 2.8125 টাকা। আশা করি বুঝতে পেরেছো। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা পরীক্ষায় এবার দিতে পারে, এটা কিন্তু মনে রাখতে হবে তোমাদের। এবার আমরা হচ্ছে কোন প্রশ্নটা সলভ করব? 8 নম্বর। যে 8 নম্বর সৃজনশীল প্রশ্নে দেখো লেখা আছে যে বর্তনীর রোধগুলোকে কিভাবে সাজালে প্রায় 40 ওয়াট তড়িৎ ক্ষমতা পাওয়া যাবে। যদি তোমাদের এই ধরনের প্রশ্ন যদি পরীক্ষায় এসে থাকে তাহলে কিছুটা প্রশ্ন তোমাদের জন্য কঠিন হবে। অর্থাৎ তোমাদেরকে কিন্তু একটু সময় নিয়ে ধৈর্য সহকারে এই রোধগুলোকে একটা একটা করে সাজাইতে হবে। সাজিয়ে দেখতে হবে যে এই 40 ওয়াট কিভাবে এই রোধগুলোকে সাজালে 40 ওয়াট ক্ষমতা পাওয়া যায়। তবে আমি বলবো যে একটু সহজ করার জন্য এই কৌশলটা তোমরা অবলম্বন করতে পারো পরীক্ষার হলে। দেখো এখানে দেওয়া আছে কি যে বর্তনীর, আমরা হলো করতেছি 8 নাম্বার সৃজনশীল, বর্তনীর তড়িৎ বিভব কত আছে? তড়িৎ বিভব V ইকুয়াল টু 10 ভোল্ট, 10 ভোল্ট। বর্তনীর তড়িৎ ক্ষমতা তোমাদের এই প্রশ্নের মধ্যে দেওয়া আছে, বর্তনীর তড়িৎ ক্ষমতা, এই তড়িৎ ক্ষমতা দেওয়া আছে হলো 40 ওয়াট। প্রশ্নের মধ্যে বলছে যে বর্তনীর রোধগুলোকে কিভাবে সাজালে প্রায় 40 ওয়াট তড়িৎ ক্ষমতা পাওয়া যাবে তা গাণিতিকভাবে ব্যাখ্যা করো। তাহলে আমরা কি বের করতে পারি এখানে? তাহলে আমরা কি জানি? তাহলে দেখি যে আমরা জানি P ইকুয়াল টু যে আমাদের সূত্র ভি আই, যেহেতু আইটাকে আমি চেঞ্জ করে ফেলবো তাহলে আই সমান আমাদের কি আসে? তাহলে ভি স্কোয়ার ভাগ আর, তাহলে আর ইকুয়াল টু আমরা কি পাই? আর ইকুয়াল টু ভি স্কোয়ার ডিভাইডেড পি, আর পি এর ভি স্কোয়ার মান কত? 10 স্কোয়ার ডিভাইডেড 40,
তার মানে আমাদের কত আসে 100 ডিভাইডেড 40, তার মানে আমাদের ভ্যালু আসে কত, এখানে আমাদের এই মানটা আসে হলো 2.5 এত ওহম। অর্থাৎ আমরা যে তুল্য রোধটা পাবো, এই তুল্য রোধটা হলো এখানকার কত করতে হবে, আমরা এই রোধগুলোকে যদি তুল্য রোধে পরিণত করি, সেই তুল্য রোধটা হলো 2.5 ওহম। এই 2.5 ওহম যদি এই তুল্য রোধগুলোর মানটা নিয়ে আসতে পারি, তখনই কেবলমাত্র এই বর্তনীর তড়িৎ ক্ষমতা হলো 40 ওয়াট পাওয়া সম্ভব। তাহলে কিভাবে সাজাবে? তোমাদেরকে সাজানোর জন্য তোমাদেরকে কি করতে হবে, একটা একটা করে সাজাবে। প্রথম যে সাজাবে, শ্রেণীতে সবগুলো যুক্ত করে দেখবো। শ্রেণীতে করলে তো অনেক খেলো আসবে, বেশি আসবে, সেটা তো হবে না। তাহলে এগুলাকে সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে একে সমান্তরাল করো। সমান্তরালে যদি করো, দেখো এই মানটাই আসবে। দেখি আমরা তাহলে এখানে আমরা করি যে এই রোধগুলোকে সব সমান্তরালে যুক্ত করি, অর্থাৎ R1, R2, R3, R4 ও R5 রোধ গুলোকে সমান্তরালে, একটু তোমাদের জন্য একটু কঠিন হয়ে যাবে এই প্রশ্ন আসলে, তারপরে একটু ধৈর্য সহকারে এই জাতীয় অঙ্কগুলো তোমাদের করতে হবে। সমান্তরালে যুক্ত করলে তুল্য রোধ হবে, তুল্য রোধ হবে তাহলে 1/R P = 1/R1 + 1/R2 + 1/R3 + 1/R4 + 1/R5। যেহেতু এখানে আমাদের ভ্যালু দেওয়াই আছে, এই ভ্যালুটা আমরা হলো একটু বসিয়ে দিই। 1/10 + 1/10 + 1/10 + 1/20 + 1/20, তার মানে আমাদের লসাগু হয় 20। তাহলে 2 + 2 + 2 + 1 + 1, এখানে আমাদের আসে 8/10। তাহলে এখানে আমাদের 1/RP ভ্যালু, তার মানে আমাদের এখানে RP = 2.5 ওহম। দেখো বিষয়টা একটু ভালো করে বুঝো। যদি এই রোধগুলোকে যদি আমরা সমান্তরালে যুক্ত করে দিই, তাহলে এখানকার যে তুল্য রোধ আর এখানকার যে তুল্য রোধ তা ইকুয়াল হয়েছে। তাহলে এইভাবে তোমরা এই বড় প্রশ্ন যদি আসে এই জাতীয়, তাহলে একটু কাইন্ডলি তোমরা একটু ধৈর্য সহকারে একটু প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করো। কারণ ধৈর্য না ধরে যদি করো, এই প্রশ্নটা কিন্তু তোমরা সলভ করতে পারবে না। যদিও তোমাদের প্রশ্ন থাকতে পারে যে স্যার এখানে তো সময় কম থাকে, তোমাদের এই সময়ের কথা মাথায় রেখেই কিন্তু যারা প্রশ্নকর্তা তারা কিন্তু প্রশ্ন করছে। অতএব তোমার জন্য যদি কঠিন হয়, তাহলে পুরো বাংলাদেশে যতগুলো স্টুডেন্ট এসএসসি পরীক্ষা দিবে সবার জন্যই কঠিন হবে। অতএব শুধু তোমার জন্য কঠিন হবে না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। একটু ধৈর্য সহকারে করো, তবে এইভাবে করলে তোমার এই প্রশ্নটা কি হয়ে যাবে, সহজ হবে। এখন এই 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে R1, R3 এবং R5 এর মধ্যে কোনটির ক্ষমতা বেশি। যে এই যে আমরা হলো এই প্রশ্নটা আমরা হলো করে ফেলছি, যদি আমাদের এই 9 নম্বর প্রশ্নটা এখানে আমার ডাবল হয়ে গেছে। যে এখানে দেখো 4 নম্বর প্রশ্ন বলছিলাম R1, R3, R5 এর মধ্যে তড়িৎ ক্ষমতা একই হবে কিনা। আসলে অ্যাকচুয়ালি এই প্রশ্নটা হবে হলো তড়িৎ প্রবাহ একই হবে কিনা। তো যেহেতু আমি এটা প্রশ্নটা রিপিট করছি, তাহলে তোমাদের এই 9 নম্বর প্রশ্নটা আর 4 নম্বর প্রশ্নটা হলো একই প্রশ্ন হয়ে গেছে। তাই আমি বলবো যে তোমরা যদি এই একটা উদ্দীপক থেকে যে 8টা প্রশ্ন আমি সিলেক্ট করে রেখেছি এবং প্রত্যেকটা প্রশ্নের সমাধান সহজে বোঝানোর চেষ্টা করেছি। আর এই প্রশ্নগুলো বিগত বছরের বিভিন্ন বোর্ড পরীক্ষাতে উদ্দীপক আকারে প্রশ্ন কিন্তু আসছে। তোমরা যদি একটু এই প্রশ্নগুলো নিয়ে অ্যানালাইসিস করো, তাহলে কিন্তু সহজে বুঝতে পারবা যে এই 8টা প্রশ্ন কতটা গুরুত্বপূর্ণ। কোনো না কোনো বোর্ডে কিন্তু এই 8টা প্রশ্নের মধ্যে যে কোনো 2টা প্রশ্ন কিন্তু পরীক্ষা আসছে। তাই আমি বলবো তোমরা কিন্তু এই টিউটোরিয়ালটা না টেনে
অবশ্যই অবশ্যই অন্তত 10 বার দেখবা পরীক্ষার আগে। যদি দেখো, আমার বিশ্বাস এই 8টা সৃজনশীল প্রশ্ন থেকে 100% 2টা সৃজনশীল প্রশ্ন কমন পাবে। আর সর্বোপরি আমি চেষ্টা করেছি এই অধ্যায়ের যে সকল সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো সমাধান করার। তারপরে তোমাদের যদি কোনো কিছু প্রশ্ন থাকে জানার, তাহলে এই টিউটোরিয়ালের নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে। আমি চেষ্টা করব তোমাদের সেই প্রশ্নের সমাধান দেওয়ার। পরিশেষে তোমাদের সুস্বাস্থ্য এবং সামনের যে এসএসসি পরীক্ষা আসছে সেই পরীক্ষাতে তোমাদের সফলতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।